লিওর গায়ে ভি নেকের সাদা ফুল হাতা গেঞ্জি, সাথে ব্লু ডেনিম জিন্স, চামড়ার হুডি, জ্যাকেটটা হাতের মধ্যে ভাঁজ করে নেয়া, পায়ে ব্ল্যাক শু, হাতে কালো রোলাক্স ঘড়ি, মাথায় পরিপাটি করে আঁচড়ানো অগোছালো চুল, বারবার হাত বুলিয়ে অগোছালো চুলটাকে আরও অগোছালো করছে। শার্টের বুকের বোতামে ক্রুশ লকেটটা পেঁচিয়ে আছে, রোদের আলো পোড়ায় সেটা চিক চিক করছে। ব্যাকপ্যাক কাঁধে, হেলমেটটা ধরে আছে, ঘোলাটে চোখের চেহারায় উজ্জ্বল গিরিখাদময় হাসি। উইনিপেগের দুর্লভ সোনালি সকালটার সৌন্দর্যকে হার মানিয়ে দিচ্ছে। আমার অর্ধেক জ্বর সেরে গেল ওর টেপা হাসিটা দেখে। শুভ সকাল লিও। জ্যাকেটটা সাইকেলের উপর রেখে হেলমেট হাতে আমার দিকে এগিয়ে এলো। হেলমেটটা আমার মাথায় বেঁধে দিতে দিতে মিষ্টি হেসেই বলল, শুভ সকাল মিহিরা, কেমন আছো? ভালো। তুমি? আই অ্যাম অলওয়েজ গুড। নিজের হেলমেট ঠিক করে জ্যাকেটটা আমার হাতে দিল। আমি নিলাম। তারপর ওর পিছনে সাইকেলে উঠে বসলাম। শরীরটা তখনও ফুরবল ছিল। ঔষধে কেন এখনো কাজ হচ্ছে না? বারবার মনে হচ্ছে পড়ে যাব। তাই শক্ত করে লিওর শার্ট আঁকড়ে ধরলাম। ফোর্ট গ্যারি ক্যাম্পাসে ঢোকার সাথে সবার সাথে দেখা। অ্যাডালিন আর রাঘব কেউ দেখতে পেলাম। শুনেছি তারা নাকি লিভিং টুগেদারে আছে। অ্যাডালিনের জন্য বিষয়টা স্বাভাবিক হলেও রাঘব কিভাবে নিজেকে মানিয়ে নিয়েছে সেটা ভাববার বিষয়। দুজনে দুজনের দিকে তাকিয়ে মিট মিট করে হাসে, সর্বদা হাতে হাত রেখে চলে, এক কফি মগে একই স্থান থেকে দুজনে চুমুক দিয়ে পান করে, একে অপরের প্রশংসায় মুখে ফেনা তুলে ফেলা, সর্বদা ফ্লাইং কিস পাঠাতে থাকা, ওহ বেবি, ওহ সুইট হার্ট, ডার্লিং, হানি, ডিয়ার উফফ। কত বিরক্তির শব্দ! কেমনে মানুষ সহ্য করে? ইদানিং আড়ালে আবডালে রাঘব অ্যাডালিনকে সুইট স্ট্রবেরি বলে ডাকে, কিন্তু সবার সামনে না। আসলেই সুইট স্ট্রবেরি। বেচারা স্ট্রবেরি কেউ ছাড় দিল না। ক্লাসে ঢোকার আগ মুহূর্তে লিও আমাকে বাই জানাল, কিন্তু সে আমার চেহারা দেখে খানিকটা সন্দেহ করে বসল। বলল, মিহিরা, তুমি ঠিক আছো? কেমন অসুস্থ মনে হচ্ছে? নো, আমি ঠিক আছি। দেখ। নিজেকে একটু হেসে দেখালাম, কিন্তু তাতে ওর সন্দেহ কমল না। আয়ুষ? আবারও একটা হাসি দিয়ে বললাম, ইয়ে। লিওর ভ্রু সোজা হলেও চোখ থেকে সন্দেহ গেল না। আমাকে বাই জানালো এক টুকরো ডিম্পল দেখিয়ে। আমার মনে মনে আফসোস জাগে, কেন আমি সাবজেক্টটা ছেড়ে আসলাম। কেন আমি অত পাগলামি করলাম ওই সময়? কি হতো সাবজেক্ট চেঞ্জ না করলে? অ্যাডালিন আর রাঘব, তারা একে অপরকে বাই জানাবে বেশ বৈচিত্র্যভাবে। ক্লাসে ঢুকবে সবার শেষে। তারপর চারপাশটা একটু করে দেখে নিয়ে অ্যাডালিন ঝট করে রাঘবের গলা জড়িয়ে ধরে একে অপরের ঠোঁটে এমনভাবে জোড়াবে যেন হারিয়ে যাওয়া কোনো গুপ্তধন খুঁজতেছে। ছি! অপ্রস্তুতভাবে দেখে ফেলায় আমার বেশ গা ঘিন ঘিন করে উঠল। কেমনে পারে এরা? এদেরোর কাছে যে শয়তানটা ঘুর ঘুর করে সেটা যেন আমাকে কাবু করতে না পারে। সূরা ইখলাস বীর বীর করে পড়ে ক্লাসে ঢুকলাম। বেশ অস্বস্তিকর ক্লাস। মাথা এলিয়ে রাখতে ইচ্ছা হল। কপাল ও ঘাড়ে বিন্দু বিন্দু ঘাম দেখা দেওয়ায় মনে হলো জ্বর নেমে গেছে। টিস্যু দিয়ে মুছে ফেললাম, কিন্তু তারপরও অত্যন্ত দুর্বল লাগছে। সকালে মারিয়ার স্যুপ ছাড়া কিছু খাইনি। খিদেটা বেশ চাড়া দিচ্ছে পেটের মধ্যে। তাই ক্লাস গ্যাপ দিয়ে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য ক্যান্টিনে গিয়ে চিকেন বার্গার বা রোল খাওয়া। সবজি খাওয়াও মন্দ হবে না। একটা প্যাকেটের মধ্যে জুস,
ভেজিটেবল রোল, বার্গার, ওয়াটার বোতল নিয়ে ইয়ার্ডে চলে এলাম। ইয়ার্ডের একপাশে পাথরের বাঁধানো সিট। প্যাকেটটা কোলে নিয়ে সেখানে বসে পড়লাম। ক্লাস চলাকালীন সময় হলেও স্টুডেন্টদের আনাগোনা কম না। চারদিকে ফুরফুরে বাতাস বইছে। আমার পিছনে এক ঝাঁক রেইন ট্রি আর দেবদারু গাছ। সেখানে নাম না জানা কিছু পাখি কিচমিচ করছে। শরীর দুর্বল হলেও এই খোলা পরিবেশে একটুও খারাপ লাগছে না। খাওয়া শেষ করতে করতে আমার কানে কিছু শোরগোলের আওয়াজ এলো। একটা মেয়ের তীক্ষ্ণ চিল্লানোর শব্দ আসছে। ব্যাপারটা পাত্তা দিলাম না। এরকম কদাচিৎ হয়ে থাকে। কিন্তু বেশিক্ষণ নিজেকে খাওয়ার দিকে মনোযোগী করতে পারলাম না। ক্রমশ মনোযোগ বিঘ্ন হচ্ছে। অনেক করে নিজেকে প্রবোধ দিলাম। হলো না। নিষিদ্ধ জিনিসে আকর্ষণ বেশি। নিউটনের সূত্রের পর এইটা এমন একটা সূত্র যেটাতে কোনো ভুল নেই। এছাড়া অন্যান্য জাতির তুলনায় বাঙালি জাতি ঝগড়া বিবাদ বেশ আয়েশ করে দেখে মজা নেয়। কিন্তু চালাকরা বিবাদে নিজেকে জোড়ায় না, দূর থেকে তামাশা দেখে। আমার শরীরে ও সেই জাতির রক্ত বইছে। আমিও তার ব্যতিক্রম নয়। নিজের কৌতূহল মেটাতে উঠে পড়লাম। কাছে যাব না, দূর থেকে এক নজর দেখে নিজেকে চালাকের আসনে বসাব। একটু এগিয়ে সামনে গেলাম। একটা ছেলে আর মেয়ে। চেহারা বোঝা যাচ্ছে না। দূর থেকে দেখে মনে হলো নিজেদের মধ্যে কিছু ঝগড়া চলছে। আমি আরেকটু এগিয়ে মোটা ম্যাপল গাছটার পিছনে দাঁড়ালাম। এখান থেকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম, কারণ দুজনের একজনকে আমি বেশ ভালোভাবে চিনেছি। আর সে একজন হচ্ছে লিও। কিন্তু মেয়েটা কে? আমার দিকে পিঠ করে থাকায় মেয়েটিকে চিনতে পারলাম না। এটা কি রিচা? আজকে তো রিচার সাথে দেখাও হয়নি। কিন্তু রিচার চুল তো এইরকম না। আর এই মেয়ে ব্লন্ডি। কে হতে পারে আর? কি নিয়ে এত ঝগড়া হচ্ছে? মনে মনে ভাবছি এগিয়ে যাব কিনা। আমার এগিয়ে যাওয়া উচিত হবে কিনা। পরে ভাবলাম না থাক। লিও হয়তো চাইবে না আমি ওখানে যাই। তার চেয়ে বরং বোঝার চেষ্টা করছি কি নিয়ে ঝগড়া হচ্ছে। কয়েক মিনিট পর মেয়েটি ঝগড়ার এক পর্যায়ে ঝট করে আমার দিকে মুখ করে ফিরল। আমার এক সেকেন্ডও লাগল না চিনতে। টিনা। সে এখানে কি করছে? আর কেনই বা এত ঝগড়া? আমার কেন যেন মনে হচ্ছে ঝগড়াটা আমাকে নিয়েই। আর থাকলাম না ওখানে। বিমর্ষ মুখে প্রিয় আধ খাওয়া বার্গারের কাছে চলে এলাম। কিছুক্ষণ আগেও আমার মন খুব ভালো আর ফুরফুরে ছিল। কিন্তু এখন বার্গারে কামড় দিয়ে পানি দিয়ে গিলছি শুধু। টিনা কেন এত সিরিয়াস? যেখানে লিও চাইছে না সেখানে কেন এত জোড়াজুড়ি আর ঝগড়াঝাটি? আমার মাথায় আসলো না। ওই দিন আর ক্লাস করা হলো না। বসে রইলাম ওইখানে। ভাবছি আবোল তাবোল অনেক কিছু। মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে বাংলাদেশ চলে যাই। আবার মনে হলো বিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশে কিভাবে যাই? আর যদি চলেও যাই তাহলে লিওর কি হবে? সে কি আমার কথা ভাববে? আমাকে কি তখন একটুও মনে পড়বে? নাকি টিনাকে বিয়ে করে ফেলবে? না না, কি সব ভাবছি। নিজের মাথায় নিজে বাড়ি দিলাম। কি করছো এখানে তুমি? হা। আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম সবাই এখানে চলে এসেছে। আমি পাক্কা শিওর লিও ওদেরকে টেনে হিচড়ে নিয়ে এসেছে আমাকে খোঁজার জন্য। কিছু না। এমনিই বসে আছি। তাহলে ক্যান্টিনে বসলে না কেন? অ্যাডালিন জিজ্ঞেস করল। আমি বললাম, আসলে একটু দুর্বল লাগছিল।
ক্যান্টিনে ভালো লাগছিল না তাই লিও আমার পাশে হুট করে বসে গেল। বলল, তোমাকে জিজ্ঞেস করেছিলাম। তাহলে তুমি আমাকে মিথ্যা বলেছিলে? না না, তোমাকে মিথ্যা বলবো কেন? আসলে সকালে না খেয়ে আসছিলাম তাই। লিও দরদে গলিত হয়ে বেশ কিছু বলছিল, কিন্তু সেটা আমার কানে যাচ্ছে না, কারণ সবাই হাঁ করে লিওর কাণ্ড কারখানা দেখছে, যেন চোখ দিয়ে সবাই গিলে খাচ্ছে, কোনো কিছু মিলানোর চেষ্টা করছে। আমার প্রতি অতি দরদ কেন দেখাচ্ছে সেটাই তাদের ভাববার বিষয়। মনে মনে দোয়া করলাম যেন তাদের কোনো প্রশ্ন বানে পড়তে না হয়। বেশ অস্বস্তিকর মুহূর্ত। তাড়াতাড়ি লিওকে বুঝিয়ে বললাম যে আমি ঠিক আছি, কিন্তু আমার দোয়া কবুল হল না। প্রথমেই কথা বলে উঠল রিচা। বেশ অভিজ্ঞদের মতো ভঙ্গি করে বলল, সামথিং ইজ ফিশি। ওর সাথে তাল মিলিয়ে কার্ল মাথা নাড়াল। বলল, আই থিঙ্ক সো। আমি ঢোক গিললাম। অ্যাডালিনও বাদ গেল না। বিজ্ঞ বিচারকের মতো ভ্রু নাচিয়ে এসে বলল, আই থিঙ্ক আই হ্যাভ টু বি শার্লক হোমস। না টামিনা। এবার নিশ্চয় রাঘবের পালা। তাই কাতর চোখে রাঘবকে ইশারা করে মিনতি করলাম, তুমি তো বাদ যাও। এরা সবাই পশ্চিমা, কিন্তু তুমি তো আমার প্রতিবেশী, ঘরের মানুষ, আপন মানুষ। তুমি অন্তত ছাড় দাও। কিন্তু না, রাঘব এদের চাইতে আরও এক ধাপ এগিয়ে উপরের লেভেলে উঠল। কড়া চোখে হাত দুটো বুকের কাছে মুড়ে রাঘব পরিষ্কার গলায় নিজের মাতৃভাষার সদ্ব্যবহার করে বলে উঠল, ডাল মে কুচ কালা হ্যাঁ। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হিন্দি সিরিয়ালের বদৌলতে এই লাইনটার মানে আমি বেশ ভালো করে বুঝি। সবার মাঝে বসে হাসি মুখে কথা বললেও ভিতরে কুলকুল করে ঘামছিলাম, কারণ সবাই আমাদের চারপাশে বসেছে। লিও মাথা না ঘামালেও আমার মাথায় ঝড় বইয়ে দিচ্ছিল। সবাই তীক্ষ্ণ নজরে লিও আর আমার আচরণকে অনুবীক্ষণ দৃষ্টির মতো খতিয়ে খতিয়ে দেখছে। বেশ খানিকটা সময় লাগল পরিস্থিতি স্বাভাবিক হতে, আর আমিও খানিকটা হাফ ছেড়ে বাঁচলাম। হাতের মুঠোয় থাকা ওয়াটার বোতলটা নিয়ে পুরোটা নিজের পেটে চালান করে দিলাম। ক্যান্টিন থেকে বিশাল সাইজের পিৎজা আনা হয়েছে, তাই হয়তো সবার নজর আমার উপর থেকে উঠে পিৎজাতে গিয়ে থেমেছে। পেটুক সব হই হুল্লোড়ও বেড়ে গিয়েছে। ক্লাসের ফ্রি সময় হওয়ায় আরও কয়েকজন এসে জুটল। আমি পিৎজার একটা টুকরো নিয়ে লিওর দিকে তাকাচ্ছি। সে তার পিৎজাতে মুরগির মতো ঠোকর মেরে পেঁয়াজের ছোট ছোট টুকরাগুলো তুলে ফেলছে। হয়তো পেঁয়াজ তার পছন্দ না। সবাই চেঁচামেচি করছে। লিও খেতে খেতে তাদের সাথে তাল মিলাচ্ছে। তার হাসির থমকে লুকিয়ে রাখা ক্রুশ লকেটটা বেরিয়ে এলো। কোনো অজানা কারণে আমার নজর সেদিকে পড়ে গেল। মনে মনে অনেক কিছুই ভাবছি। এই লকেটটা আমাকে বারবার মনে করিয়ে দেয় লিও খ্রিস্টান। তার প্রতি আমার এগিয়ে যাওয়া একরকম বাড়াবাড়ি। যেখানে সবকিছু প্রতিকূলে সেখানে আমরা দুজন অনুকূলে হলেও কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে নিষিদ্ধ সম্পর্ককে টিকিয়ে রাখার নিকৃষ্ট প্রয়াস। দেখেও না দেখার ভান করা, বুঝেও না বোঝার ভান করা। আমি হতাশ। টিনার কথা মনে পড়ছে। আমি কি জেনেও না জানার ভান করছি, নাকি করেও না করার ভান করছি? মিইরা। লিওর ডাকে একটু হকচকিয়ে গেলাম। কি দেখছ তুমি? কিছু না। লকেট থেকে দৃষ্টি সরিয়ে নিলাম। এক দৃষ্টিতে এতক্ষণ তাকিয়েছিলাম। কি ভাববে লিও? কিন্তু লিওর দৃষ্টি এড়াল না। সে সুকৌশলে সেটাকে আবারও শার্টের ভিতর লুকিয়ে ফেলল।
যেন কিছুই হয়নি। কি ভাবছ? না কিছু না। পিৎজার শেষ টুকরাটা তাড়াতাড়ি মুখে পুরে নিলাম, যাতে আর কোনো প্রশ্নের উত্তর দিতে না হয়। লিও কি বুঝল আমি জানি না, তবে বলল, আর তাকাবে না আমার লকেটের দিকে। ধরে পড়ে যাওয়ায় ভিতরে ভিতরে খানিকটা চমকে গেলাম। মুখে খাবার থাকায় কোনো কিছু বলতে পারলাম না। ফোলা মুখ নিয়ে শুধু এদিক ওদিক মাথা নাড়ালাম। না, আর কখনো তাকাবো না। পরন্ত বিকেলে মার্থা হাউজে দুপুরের অসহ্য অস্বস্তি কেটে গিয়ে একরকম ভালো লাগায় ছেয়ে থাকে। প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল এখানে মানিয়ে নিতে, কিন্তু এখন তেমন কষ্ট হয় না। আর আমার প্রিয় মুহূর্তটা হলো এই পরন্ত বিকেলে, যেখানে সূর্য ডুবু ডুবু করছে। ম্যাপল গাছগুলোর আড়ালে আবডালে সন্ধ্যা লুকিয়ে অপেক্ষা করছে। কখন সূর্য ডুববে আর সে ঝপ করে সারা শহরে ঝাঁপিয়ে পড়বে, যেন সূর্যের সাথে পেরে না উঠে সূর্যের অনুপস্থিতিতে সবকিছুতে ঝাঁকিয়ে বসা। হাউজের একপাশে এত রকম গাছের ভিড়ে একটা মাত্র ইউক্যালিপটাস গাছ আছে। সেখানে কালকে কলির মতো কিছু একটা দেখেছিলাম, আজ সেখানে ফুল দেখেছি। বাল নাকুটিটা এমনভাবে সেই ফুলের পাশে বসেছিল আর চারপাশে তাকাচ্ছিল যেন সে উইনিপেগের সম্রাট আর উইনিপেগ তার রাজ্য। মার্থা হাউজে ফুরফুরে মেজাজে কাজ করে চলেছি। মেজাজ ফুরফুরে হওয়ার কারণ হলো আজ নিজ হাতে আলুর ভর্তা বানিয়েছিলাম। লাল মরিচকে ভালো তাওয়ায় রেখে মচমচে করে তেলে নিয়ে তার সাথে পেঁয়াজ কুচি, লবণ, তাজা ধনে পাতাকে বেশি করে সরিষার তেল দিয়ে ভালো চটকে নিলাম। এরপর সিদ্ধ আলুকে চটকে নিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। মিশানোর পূর্বে 1 চিমটি স্বাদ লবণও দিলাম। সেখান থেকে অল্প অল্প আলু ভর্তা নিয়ে হাতের তালুতে রেখে ছোট ছোট স্প্রিং বলের মতো বানিয়ে একটু চ্যাপ্টা করে ডিমের মিশ্রণে ডুবিয়ে ময়দা মেখে অল্প তেলে বাদামি করে ভেজে নিলাম। এরপর একটা প্লেটে সসসহ সাজিয়ে মিস মার্থাকে দিলে তিনি এটার দারুণ প্রশংসা করলেন। মার্থা হাউজের সবাইকে একটা একটা করে দেয়া হলো। তারাও পছন্দ করলেন আলুর তৈরি খাবারটা। মিস মার্থা ঘোষণা দিলেন যে এটা তার মেনু কার্ডের অন্যতম একটা পদ হতে যাচ্ছে। প্রথমবার এত প্রশংসা পেয়ে আমার লাফাতে ইচ্ছা করল। বারবার ধন্যবাদ জানালাম মিস মার্থাকে। অবশ্য আমার জন্য একটা লাভ হল। আজ সিদ্ধ খাবার থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার একটা উপায় পেলাম। কাউন্টারের পাশে কফি মেকার থেকে কফি নিচ্ছিলাম। ঠিক তখন আমার ফ্রকে হালকা টান পড়ল। কেউ যেন নিচ থেকে টেনে ধরে রেখেছে। তাকিয়ে দেখলাম কালো চুলের ছোট একটা ছেলে। বয়স কত হবে? বড়জোর 5 নয়তো 6। পুরো মুখ, জামা আর হাতে লাল লাল জেলি লাগানো। কিছুক্ষণ পর পর হাতের মধ্যে লাগানো জেলিটুকু চাটছে। ভারী মিষ্টি ছেলে। এখানে এরকম ঘন কালো চুলের মানুষ খুব কম দেখেছি। উবু হয়ে পায়ের পাতার ওপর ভর দিয়ে বসলাম। একটু হেসে বললাম, হ্যালো ডিয়ার। জবাবে ছেলেটি জেলি মাখানো দাঁত দেখিয়ে একটা হাসি দেখালো। তোমার কি চাই? দাঁত দেখিয়ে ছেলেটি জবাব দিল, জেলি। হুম। মাথাটা উপর নিচ করে জবাব দিল, ওকে। তুমি তোমার টেবিলে যাও, আমি জেলি পাঠিয়ে দিচ্ছি। আবারও একই হাসি। ছেলেটির জন্য জেলি নিতে কিচেনে গেলে ফ্রান্সিস আমাকে ডাকল। কিচেনের বাইরে দাঁড়িয়ে খানিকটা চিৎকার করে বলল, টামিনা, তোমার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। কে এসেছে জিজ্ঞেস করব তার আগে ফ্রান্সিস উধাও। জেলি হাতে নিয়ে বেরিয়ে কাউকে দেখলাম না। না দেখে ফ্রান্সিসকে ইশারা করলাম কোথায়। সে আঙ্গুলের ইশারায় বাইরের দাঁড় করানো কার দেখিয়ে দিল। ইশারা বরাবর তাকিয়ে একটা কালো কার ছাড়া আর কিছু দেখলাম।
মার্থা হাউজের বাইরে বেরিয়ে এলাম। কারটার পাশে এসে কাছে নক করলাম। কোনো সাড়া শব্দ নেই। তবে হুট করে পাশের দরজা খুলে কেউ একজন বেরিয়ে এলো। হুট করে বেরোতে দেখে আমি একটু চমকে গিয়েছিলাম, কিন্তু টিনাকে বেরোতে দেখে বেশ ঘাবড়ে গেলাম। এখানে কেন? আমার কাছে কি চাই? কার থেকে বেরিয়ে টিনা আমার দিকে তাকিয়ে এক রহস্যময়ী হাসি দিল। জবাবে আমি হাসতে চাইলেও হাসতে পারলাম না। বেশ একটু অস্বস্তি হতে লাগল। টিনা আমার কাছে এসে বলল, হ্যালো টামিনা। হাই টিনা, কেমন আছো? ভালো। আমার কথা জড়িয়ে যাচ্ছে, বারবার আঙ্গুল মটকাচ্ছি। টিনার সামনে খুব ফুটবল অনুভব করছি। কেন এমন মনে হচ্ছে? কিছু কি ঘটতে যাচ্ছে? ভালো তো থাকবেই, এখন তো তোমার ভালো থাকার সময়, তাই নয় কি? আমি হাসার চেষ্টা করে বললাম, বুঝলাম না। কাম অন টামিনা, এতটা অবুঝ তো তুমি না। যে এত কাণ্ড ঘটাতে পারে সে আর যাই হোক অবুঝ হতে পারে না। আচ্ছা ছাড়ো, এরকম রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে তোমার সমস্যা না হতে পারে, কিন্তু একজন ওয়েটারের সাথে পার্সোনাল ডিসকাসে আমার সময় ও রেপুটেশন দুটোই নষ্ট হচ্ছে। ভ্রু কুঁচকে তাকালাম। বলো কি বলতে চাও? অ্যাডকে তুমি ভালোবাসো? আচমকা আক্রমণের মতো প্রশ্ন শুনে আমি হাঁ করে কয়েক সেকেন্ড টিনার দিকে তাকিয়ে রইলাম। টিনার অন্তর্বেদী দৃষ্টির সামনে নিজেকে বেশ ফুটবল মনে হল। আমতা আমতা করে বললাম, কি বলতে চাচ্ছ? যেটা জিজ্ঞেস করেছি সরাসরি উত্তর দাও। আমার সাথে এরকম ঘোর প্যাচে কথা বলবে না। কড়া গলায় খানিকটা ধমকে উঠল। আমি মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, আমি বলো। টিনার চোখের দিকে তাকালাম। আমি লিওকে ভালোবাসি। কয়েক সেকেন্ড পিনপতন নীরবতায় কাটল, কিন্তু এরপর ঠাসস করে একটা শব্দ হল, আর আমার বামগাল চিন চিন করতে লাগল। বুঝতে পারলাম কি হয়েছে, কিন্তু এ মুহূর্তে চিন চিন ব্যথার চেয়ে রাস্তার মাঝখানে এত লোকের সামনে দাঁড়িয়ে থাপ্পড় খাওয়া মোটেই সুখকর মনে হল না। বাঁকা দৃষ্টিতে অনেকে আমার দিকে তাকাতে লাগল, কেউ কেউ করুণার দৃষ্টিতে। আমি চড় খেয়ে টিনার দিকে তাকালাম। তার চোখ দুটো স্বাভাবিকের বড় বড় হয়ে আছে, ঘন ঘন নিঃশ্বাসে বুকটা উঠা নামা করছে। রাগে ফুঁসছে। ফুঁসতে ফুঁসতে বলল, তুমি কি জানো আমি তার বাগদত্তা? চড় খেয়ে আমার তখন অবস্থা টালমাটাল। ইচ্ছা হচ্ছিল টিনার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলি, কল্লাটা টেনে শরীর থেকে আলাদা করে দিই। কিন্তু মাঝ রাস্তায় এসব করতে আমার একদম ইচ্ছা হল না। তার ওপর এরকম কিছুর অভিযোগ পেলে ভার্সিটি থেকে বহিষ্কৃত হতে বেশি সময় লাগবে না। তাই জবাবে বললাম, জানি। তারপরও এতটা নীচ কিভাবে হতে পারো? নিজ দেশে উপোস পড়ে থাকতে, আর এখানে এই দেশে ফ্রি সুযোগে এসে তোমার চোখ বড় হয়ে গেছে তাই না? নিজে কালো চামড়ার হয়ে ফর্সা চামড়ার ছেলে দেখে নিজেকে সামলাতে পারলে না, তার উপর এত ধনী ছেলে। থার্ড ওয়ার্ল্ডের মেয়ে থার্ড ক্লাস হতে পারে সেটা তোমাকে দেখে বুঝলাম। কথাগুলো শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। ইচ্ছে করছিল তাকে মার্থা হাউজের কড়াইয়ের গরম তেলে ডুবাই, কিন্তু এ মুহূর্তে আমার এসব করা একদম চলবে না। একটা ভুল পদক্ষেপ আমাকে অনেক ভোগাবে। তাই খুব কষ্টে কথাগুলো হজম করে নিজেকে সামলালাম। বললাম, আমি লিওকে ভালোবাসি আর লিও ও আমাকে ভালোবাসে। এখানে থার্ড ক্লাস কেন আসছে? টিনা আরও একদম এগিয়ে এল।
দাঁত কিরমির করে বলল, লিসেন বিচ, অ্যাড তোমাকে ভালোবাসে না। একটু ভালো করে কথা বলায় তুমি গলে গেলে? তবে শুনে রাখো, অ্যাড তোমাকে ভালোবাসে না। সাধারণ ফ্যান্টাসিতে আছে সে। আর এ ফ্যান্টাসি কেটে গেলে তখন দেখবে সে তোমাকে কোথায় ছুঁড়ে ফেলে। আমার চোখটা ঝাপসা হওয়ার উপক্রম হল। নাকটা একটু ঝাঝালো লাগল। বড় করে নিঃশ্বাস নিয়ে বললাম, মিথ্যা কথা, আমি তোমাকে বিশ্বাস করি না। টিনা এবার আরেকটু এগিয়ে এসে ফিস ফিস গলায় বলল, তুমি জানো না আমি কি করতে পারি। তবে এরপর থেকে যদি লিওর সাথে দেখি তাহলে একদম ভালো হবে না। মনে রেখ আমি টিনা অ্যান্ডারসন। আমি হাঁ করে টিনার দিকে তাকিয়ে রইলাম এমন তীক্ষ্ণ ছুরির মতো কিন্তু ভয়ঙ্কর গলার হুমকি শুনে। টিনা আর দাঁড়াল না। হুট করে পিছন ফিরে কারে ঢুকে সাই সাই করে বাতাস উড়িয়ে বেরিয়ে গেল। আর আমি দাঁড়িয়ে রইলাম, আবারও টুকরো হওয়া হৃদয় নিয়ে। যেখানে সান্ধ্যকালীন আকাশে সাদা মেঘ বারবার উকি মেরে যাচ্ছে। ঝালক বাতিরা যার যার জায়গায় জ্বলে উঠছে। পাখিরা নিড়ে ফিরে যাচ্ছে। ইউক্যালিপটাসের ফুলটা সন্ধ্যার ছোঁয়ায় আরও প্রাণবন্ত হওয়ার বদলে নেতিয়ে পড়েছে। বিষণ্ণ বাতাস কানে কানে এসে নাকি সুরে কান্না করছে। মাটিতে ঝরে পড়ছে তারা ফুলের পাপড়িগুলো, অনেকটা আমার টুকরো হওয়া হৃদয়ের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিন্তু তার সাথে সাথেই অন্ধকার ঘনিয়ে আসতে পারেনি। যতই সময় গড়িয়েছে ততই চারদিক বিভিন্ন আলোক রোশনিতে উজ্জ্বল হয়ে উঠেছে। কাজ থেকে ছুটি পেয়ে ক্লান্ত শ্রমিকরা বাড়ির উদ্দেশ্যে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। কেউ কেউ গ্রোসারি শপ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করছে। খাবার দোকানগুলো থেকে বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। বাঁশিওয়ালারা বিচিত্র রঙের বাঁশি সুর করে বাজাতে বাজাতে যাচ্ছে। রং বেরঙের মানুষ মার্থা হাউজে ভিড় করছে। আমি নিজেই অবাক হয়েছি। এরা সন্ধ্যায় এসে আনন্দ উৎসবের মতো হইচই করে। দিনের বেলায় সেটা করে না। দিনের বেলায় এখানে সবাই উপস্থিত হলেও নির্জীব বলে মনে হয়। কিন্তু সন্ধ্যা নামতেই ভিন্ন চিত্র। আনন্দ উচ্ছ্বাসে তারা মেতে ওঠে। কানাডিয়ানরা মূলত দুটো ভাষায় কথা বলে, ইংরেজি আর ফরাসি। ফরাসি ভাষাটাই স্থানীয়ভাবে বেশি প্রচলিত। এতদিন থাকা সত্ত্বেও ফরাসি ভাষাটা আমার কাছে জগাখিচুড়ি ছাড়া আর কিছু নয়। ঠিক যেমনটি আমার সামনের এই টেবিলের দুজন নিজেদের মধ্যে ফরাসি ভাষায় এক নাগারে বলে যাচ্ছে অথচ এক বিন্দু বিসর্গ বোঝা যাচ্ছে না। আমি অর্ডার পৌঁছে দিয়ে কিচেনে সরে এলাম। কিচেনের আয়নায় নিজের দিকে নজর গেল। চোখ দুটো আমার লাল হয়ে আছে। অনেক চেষ্টা করছি যাতে কান্না না আসে, কিন্তু হতভাগা কান্না জোর করে চলে আসছে। কান্না লুকাতে গিয়ে বারবার চোখে পানি দিয়েছি। আর সেকারনি চোখ দুটো লাল হয়ে আছে। আবারও ওয়াশরুম থেকে চোখ ধুয়ে বের হতেই ডিন বলল, কি ব্যাপার টামিনা, এত ঘন ঘন ওয়াশরুম যাচ্ছ? কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? আমি একটু টেনে হাসতে চাইলাম। বললাম, না ডিন, আমি ঠিক আছি। তোমাকে ধন্যবাদ। ঠিক আছে তাহলে, এই নাও, এগুলো 12 নম্বর টেবিলে দিয়ে আসো। ঠিক আছে। ডিন তার হাতের ট্রেটা আমার হাতে দিল। 12 নম্বর টেবিলে খাবারগুলো সার্ভ করে আসতেই দেখলাম লিও ঢুকছে। ইশারায় সে আমাকে হাই জানালো। আমি কিছু বললাম না, শুধু একটা চাপা কষ্ট অনুভব করলাম। ওর জন্য এক মগ কফি সাথে কিছু টোস্ট নিয়ে এলাম। সেগুলো টেবিলে রাখতেই সে একটা উষ্ণ হাসি দিল। সে হাসিতে তার ডিম্পলগুলো স্পষ্টভাবে ভেসে উঠেছে। আমার বুকের কোথাও চিন চিন করে উঠল।
ওর হাসিটা দেখে মন থেকে টিনার বলা কথাগুলো ফিকে হয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমি ফিকে হতে দিলাম না। শুভ সন্ধ্যা মিহিরা। আমি কোনো জবাব দিলাম না, চোখ মুখ শক্ত করে রইলাম। আমার জবাব না পেয়ে একটু সময়ের জন্য ওর ভ্রুকুটি কুঞ্চিত হলেও সেটা সে ঝেড়ে ফেলল। কফি মগটা হাতে নিতে নিতে বলল, কেমন আছো? আমি এবারও জবাব দিলাম না। খাবারগুলো সার্ভ করে দিলাম। ওর দিকে তাকালাম ও না তাকিয়ে ও আমি স্পষ্ট বুঝতে পারছি আমার জবাব না দেয়াটা ওকে আহত করছে। সার্ভ করা যখন শেষ তখন নরম গলায় বলল, আজ কাজ কখন শেষ হবে? আমি শুধু ওর চোখের দিকে তাকালাম। চোখ দুটো একদম আদুরে বিড়ালের মতো মনে হচ্ছে, বড় বড় স্বচ্ছ ঘোলাটে চোখ। না না, ওর চোখের দিকে তাকিয়ে গলে গেলে হবে না, আমাকে শক্ত হতে হবে। ওর দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চলে আসতেই ঝট করে সে আমার হাত ধরে ফেলল। আমি চমকে গেলাম। বিস্মিত চোখে ওর দিকে তাকাতেই ও বেশ উৎসাহিত কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। ভ্রু কুঁচকে গেল আমার। কি সারপ্রাইজ? বলে দিলে কি সারপ্রাইজ হবে? ওহ, তাই তো। ঠিক আছে তাহলে। টামিনা। দূর থেকে ডিন ডাক দিল। আমি জবাব দিলাম, আসছি। লিওর মুঠো থেকে হাত ছাড়িয়ে চলে যেতে লাগলে লিও আবার ডাকল, মিহিরা। শুনে একটু করে থামলাম, কিন্তু পিছন ফিরলাম না। ও বলল, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। ও নিশ্চয় একটা হাসি দিচ্ছে। আমার দেখার লোভ হল। পরক্ষণেই নিজেকে সংযত করলাম। আর দাঁড়ালাম না ওখানে। ওর সামনে দাঁড়িয়ে থাকলে আমার কাজ নষ্ট, বই অন্য কিছু হবে না। লিও তার টেবিলেই বসে আছে। কতক্ষণ এটা সেটা খাচ্ছে, কতক্ষণ ফোন টিপছে, কতক্ষণ সেলফি নিচ্ছে, কে কি করছে সেটা মনোযোগ দিয়ে দেখছে, আর কোনো কাজ না থাকলে ইতি উতি তাকাচ্ছে। আমি টেবিল পরিষ্কার করছি, অর্ডারগুলো সার্ভ করছি আর মাঝে মাঝে আর চোখে লিওর দিকে তাকাচ্ছি। কি করছে সেটা দেখছি, কিন্তু চোরাভাবে তাকাতে গিয়ে মাঝে মাঝে ধরা খাচ্ছি। ধরা পড়তেই ও আমার দিকে তাকিয়ে ভুবন ভুলানো এক টুকরো মিষ্টি হাসি দিচ্ছে। আগে জানতাম মেয়েদের হাসি ভুবন ভুলানো হয়, কিন্তু লিওর হাসি দেখে আমার কাছে সে ধারণা ভুল প্রমাণিত হল। ভাবছিলাম টিনা যে এখানে এসেছে সেটা বলবো কিনা। বললে লিও কি ভাববে? টিনা আর লিওর মাঝে দুপুরে ঝগড়া হতে দেখেছিলাম। এরপর টিনার এখানে এসে অপমান করা। এক্সকিউজ মি, হোয়াট আর ইউ ডুইং? চমকে গেলাম। দেখলাম সামনের কাস্টমারকে ভুলভাবে সার্ভ করছি। তাড়াতাড়ি বললাম, আমি দুঃখিত। ভাবতে ভাবতে কি থেকে কি করে ফেলছি। উফ অফ। মনে মনে নিজেকে নিজে বকলাম কতক্ষণ। ডিউটি শেষ হতেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। লিও এখনো বসে আছে, ফোনের মধ্যে মনোযোগ দিয়ে কিছু একটা করছে। আমি বেরুতেই লিও ফোনটা রেখে হুড়মুড় করে আমার পিছন পিছন বেরিয়ে এলো। আমি ওর দিকে একবার তাকিয়েই জোরে জোরে হাঁটতে লাগলাম। লিও বুঝতে পারছে না আসলে কি করা দরকার। তারপরও হাসি মুখে বলল, এখনই চলে যাবে? আমি তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালাম। এভাবে আমাকে দেখতেই ও থমথম গলায় বলল, না মানে তোমার যদি সময় হয় তাহলে একসাথে বসে এক কাপ কফি পান করতাম। আমি জবাব দিলাম না। বেচারা এতক্ষণ ধরে বসে আছে, আর আমি ওর সাথে এক কাপ কফিও পান করতে পারলাম না। টিনার বলা কথাগুলো হুট করে মাথার ভিতর আবারও জ্যান্ত হয়ে গেল। কানে বাজতে লাগলো কথাগুলো। লিও কি বুঝল জানি না। ঝট করে পিছন থেকে সে আমার বাহু ধরে ফেলল। তারপর উদ্বিগ্ন গলায় বলল,
কি হয়েছে তোমার? আমাকে বারবার ইগনোর করছো কেন? আমি কি কিছু করেছি? লিও, আমার হাত ছেড়ে দাও, জোর গলায় বললাম। লিও দমে গেল। হয়তো সে আশা করেনি আমি এভাবে কথা বলবো, কিন্তু নিজেকে সামলে দাঁত মুখ খিচে বলল, ছাড়ব না। বল কি হয়েছে? সে আরো শক্ত করে হাত চেপে ধরল। আমি কথা বললাম না। লিওর এরূপ আচরণে আমার অভিমান বেড়ে যাচ্ছিল। অভিমানে চোখ ফেটে অশ্রুগুলো ধৈর্য হারা হচ্ছিল। মনে মনে টিনার কথাগুলো বুক ফেটে বেরিয়ে যেতে চাইছিল। ইচ্ছা হচ্ছিল লিওকে সব বলে দিই, পাছে লিও আমার চোখের পানি দেখে ফেলে অন্যদিকে তাকিয়ে রইলাম। মিইরা, আর থাকতে পারলাম না। টলমল করা চোখের পানি নিয়ে লিওর দিকে তাকালাম। নাকটা ফুলে যাচ্ছে আর ফোঁস ফোঁস শব্দ বেরুচ্ছে। ওর দিকে তাকাতেই অশ্রু বাঁধ মানল না। গাল বেয়ে এক ফোঁটা অশ্রু পড়ে গেল। লিও হা করে তাকিয়ে রইল। তারপর আস্তে করে আমার মুখটা দুহাতে মুঠোয় নিয়ে নিল। আমি শুধু ফোঁত ফোঁত শব্দে নিঃশ্বাস টানছি। ও আমার চোখের দিকে কড়া দৃষ্টিতে তাকাল। কি হয়েছে মিইরা? কেউ কিছু বলে? ওই কফি হাউজে কিছু হয়েছে? ওই দিনের ওই ছেলেটা, সে কিছু বলেছে? বলো আমাকে। আমি মাথা নাড়লাম। না, কেউ কিছু বলেনি। তাহলে কাঁদছ কেন তুমি? জবাব না দিয়ে কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। আমাদের দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি ওর হাত ছেড়ে শার্ট খামছি দিয়ে ধরলাম। ও শুধু হা করে আমার খামছি দিয়ে শার্ট ধরাটা দেখল। বলল, মিইরা, এভাবে ভয় দেখায়ও না। কি হয়েছে সেটা বলো। আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলতে পারলাম না। বললাম, লিও জবাবের আশায় একদৃষ্টিতে তাকিয়ে বলল, আই হোয়াট? মিস ইউ লিও। আই মিস ইউ লট। এই বলে ঝাপটিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। লিও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এতটা বিস্মিত হয়ে গেল যে আমাকে জড়িয়ে ধরার কথাও সে ভুলে গেল। কাঁদতে কাঁদতে আমি ওর শার্ট ভিজিয়ে দিচ্ছি। তখনও সে কিছুই বুঝতে পারল না। শুধু আলতো করে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এটার জন্য কাঁদতে হয় পাগল? বললেই তো পারো। আমি বুকের ভিতর থেকে ধরা গলায় বললাম, বলতে পারবো না। লিও মাথা নিচু করে আমার দিকে তাকাল। বলল, তাহলে এখন কিভাবে পারলে? জানি না। কিন্তু আমি কাঁদছি আর তুমি আমাকে প্রশ্ন করছ? বলেই আরো জোরে জোরে কান্না করতে লাগলাম। লিও থম থম গলায়, ঠিক আছে, আর করব না। সহ এবার কান্না বন্ধ করো। কিছুক্ষণ আগেই কান্না থেমে গেছে। তারপরও গলা থেকে বেসুরো ফোঁপানি চলে আসছে। নাক মুখের পানি লিওর শার্টে মুছতে মুছতে আমি ফোঁপাচ্ছি। লিও আমাকে এখনো আলতোভাবে পিঠ চাপড়ে দিচ্ছে। আমার নাক বেয়ে আবারও পানি পড়তে লাগলে সাত করে নাকটা লিওর শার্টে ঘষা মেরে মুছে ফেললাম। সাথে সাথে লিও আহত কণ্ঠে বলে উঠল, কি করছো মিইরা? আমার শার্টটা সর্দি দিয়ে ভিজিয়ে ফেলবে নাকি? আমি লিওকে ছেড়ে দাঁড়ালাম। ওর শার্টের বুকে অনেকাংশে ভিজে আছে। সব আমার নাকের চোখের নোনা জল। লিও মুখে অদ্ভুত ভঙ্গি করে দু আঙ্গুলে শার্টের ভিজা অংশটুকু আলগা করে ধরল। তারপর সেদিকে তাকিয়ে হতাশ গলায় বলল, মিইরা, কি হাল করেছ আমার শার্টের? আমাকে যে আবারও শাওয়ার নিতে হবে। আমি ফোঁত করে নিঃশ্বাস টেনে বললাম, নিলে নিবে। মিইরা, তুমি না আমার জন্য সারপ্রাইজ রেখেছিলে? কোথায় সারপ্রাইজ? তোমার কান্নার চোটে সারপ্রাইজ আকাশে উড়ে গেছে। কোথায়?
আমি আকাশে উকি মেরে খপ করে কিছু একটা ধরার ভান করলাম। দেখ, উড়ে যায়নি। মুটোটা লিওর সামনে ধরলাম। কি এটা? সারপ্রাইজ। হা হা হা। লিও এবার হেসে দিল। এবার বল, এটার ভিতর কি সারপ্রাইজ? দাঁড়াও একটু করে। এই বলে লিও আমার হাত ধরে নিয়ে যেতে লাগল। আমরা মূল রাস্তা ছেড়ে এসেছি অনেক আগে। তবুও এ রোডে চারদিকে মানুষের চলা ফেরা নেহায়েত কম নয়। কৌতূহলী হয়ে আমিও তার পিছে পিছে যেতে লাগলাম। লিও আমাকে রাস্তার একপাশে নিয়ে আসল। সেখানে লম্বা একটা কাঠের বেঞ্চি। দেখে মনে হচ্ছে চ্যাপ্টা তক্তাকে কোনো রকম পেরেক দিয়ে আটকে দেয়া হয়েছে। রাস্তার ধারে ধারে কয়েক মিটার পর পর ল্যাম্পপোস্ট। সেখানে আলোর আকর্ষণে কতগুলো উৎসাহী উইপোকা ভিড় জমিয়ে উড়াউড়ি করছে। ল্যাম্পপোস্ট থেকে আসা ছিটকে আলো চারদিকের অন্ধকার দূর করে দিচ্ছে। কোথা থেকে বুনো ফুলের মিষ্টি সুবাস ভেসে আসছে। চারপাশে ঝি ঝি পোকার ঝি ঝি শব্দ শোনা যাচ্ছে। রাতের নিস্তব্ধতাও অপরূপভাবে নিজেকে প্রকাশ করছে। কাঠের তক্তাপোষের কাছাকাছি এসে লিও আমার মুখোমুখি দাঁড়াল। আমার হাত দুটো তার দু হাতের মুঠোয় নিয়ে নিল। আমি ভ্রু কুঁচকে তাকালাম। সারপ্রাইজটা কি হতে পারে? লিও মুখে এক টুকরো হাসি ঝুলিয়ে রেখেছে। হাসিটার মানে অনেক কিছুই হতে পারে। আমাদের মাঝে নীরবতা বিরাজ করল বেশ কিছুক্ষণ। হাতের মুঠোটা শক্ত হয়ে এলো। চারদিকে বাতাস বইছে বেশ হেলেদুলেই। লিও হাসিটা ঝুলিয়ে রেখে বলল, মিইরা। হুম। তুমি অনেক ভয় পাও, তাই না? কাকে? আমাদের ভালোবাসাকে। কিছুক্ষণ মৌনভাবে তার দিকে বিনা পলকে তাকিয়ে রইলাম। বললাম, বুঝলাম না। লিও নিঃশব্দে হাসল। বলল, আমি যে খ্রিশ্চিয়ান, এর জন্য তোমার ভয় হয় না? কখনো যদি এই খ্রিশ্চিয়ানিটির জন্য আমাদের আলাদা হতে হয়? আমার বুক হালকা কেঁপে উঠল। কিছু বলতে গিয়েও পারলাম না। লিও আবারও বলল, আমি সব বুঝি। এত পার্থক্য, বিদ্বেষ, ব্যবধান, জাতিভেদ, প্রথা সব কিছুই বুঝি। এও বুঝি এসব কিছু অচিরেই আমাদের মাঝে আসতে যাচ্ছে। আমি ধীরে ধীরে বললাম, এখন উপায়? লিও অস্পষ্ট স্বরে আবারও হাসল। বলল, ভয় কেন পাচ্ছ? আমি তো আছি। কিন্তু কাল কি হবে তা কাল দেখা যাবে। তাই বলে আজ নষ্ট করার কোনো দরকার আছে? আমি মাথা নাড়লাম। কাল কি হবে তা ভেবে আজ নষ্ট করার কোনো মানেই হয় না। তাছাড়া ভবিষ্যতে কি হবে সেটা কেউই বলতে পারে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। আমার মুখে হাসি ফুটে উঠল। বললাম, সারপ্রাইজ? বলছি। লিও বড় করে একটা নিঃশ্বাস নিল। তারপর কিছু একটা বলার চেষ্টা করল। আস। জিজ্ঞাসু চোখে ওর দিতে তাকালাম। বললাম, কি বলতে চাইছ? সসসহ মিইরা। আমাকে বলতে দাও। ঠিক আছে। লিও আবারও দম নিল। আমিও অপেক্ষা করতে লাগলাম ও কি বলে সেটা শোনার জন্য। লিও জিভ দিয়ে তার শুকনো ঠোঁটকে ভিজিয়ে নিল। তারপর পরিষ্কার টানা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম মিইরা। আমি হা করে গেলাম। নিজের কানে যা শুনলাম তা বিশ্বাস হচ্ছে না। চারদিকে পিনপতন নীরবতা নেমে এলো। এমনকি চোখের পাতাও ফেলতে আমি ভুলে গেলাম। লিও আমাকে ধরে হালকা ঝাঁকুনি দিল। মিইরা। কি হলো? গ্রিটিং হয়নি? আমি তোবদা খাওয়া স্বরে বললাম, ওয়ালাইকুম আসসালাম লিও। লিওর মুখে লাজুক হাসি ফুটে উঠল। লিওর গাল রক্তিম হয়ে যাচ্ছে। আর ল্যাম্পপোস্টের ঝাপসা আলোতেও বোঝা যাচ্ছিল
লাজুক দৃষ্টি অবনত করে বারবার আমার হাত দুটো নিজের মুঠোয় আলতোভাবে ঘষে যাচ্ছিল। এরকম লাজুক লিওকে আমি আগে কখনো দেখিনি। বিস্ময়ের ঘোর এখনো কেটে উঠতে পারছি না। জিজ্ঞেস করলাম, কোত্থেকে শিখলে এটা? হুহ, কে শিখালো এটা? আমি আজকে মস্কোতে গিয়েছিলাম। মস্কো? মস্কো চিনো না? তোমাদের প্রার্থনা ঘর, মসজিদ, ওইটাই। ওইখানে যে ফাদারটা ছিল উনি শিখিয়েছে। উনি ফাদার না, ধর্মীয় গুরু আর কি। কেমন হলো বলো? বাহ, খুব সুন্দর হয়েছে। কেউ একদিনে সালাম শিখে এত সুন্দরভাবে উচ্চারণ করতে পারে সেটা তোমাকে দেখে বুঝলাম। তুমি অনেক মেধাবী লিও। উচ্ছ্বাস ঝরে পড়ল আমার কণ্ঠ থেকে। লিওর মুখে আবারও সরল লাজুক হাসি। আমার ভিতরটা এক অদ্ভুত উষ্ণতায় ভরে গেল। ভালো লাগায় ছেয়েছিল চারপাশটা। মন থেকে ঝেঁটিয়ে বিদায় হল টিনা। প্রমাণিত হল আমি লিওর ফ্যান্টাসি না, ভালোবাসা। সেদিন রাতে চাঁদনি ছিল, কিন্তু চাঁদ যেন কোথাও দূরে সরেছিল। নিস্তব্ধ এই সুন্দর রাতে আমরা দুজন উইনিপেগের এক অখ্যাত রোডে অনেকক্ষণ হেঁটেছি। অনেক কথা বলেছি। জেনেছি লিও সম্পর্কে, তার পরিবার সম্পর্কে। যদিও বা লিওর কোনো ভাই বোনকে আমি দেখিনি, কিন্তু সে জানিয়েছে তার আরও এক ভাই আর এক বোন আছে। বোনটা বিয়ে করে আলাদা হয়ে গেছে। তাদের একটা বাচ্চাও আছে। আর ভাইটা তাদের মায়ের আগের ঘরের। সেও আলাদা থাকে। সচরাচর খোঁজ খবর নেয় না। টিনা সম্পর্কে জানালো যে সে তার পিতার বিজনেস পার্টনারের একমাত্র মেয়ে। মৃত্যুর পর লিও সবকিছুর একমাত্র উত্তরাধিকারী হবে। তাই টিনা বয়সে বড় হলেও টিনার সাথে বিয়ে নিয়ে এজন্যই এত তোড়জোড় চলছে। আমি কথা শুনতে শুনতে থমকে গেলাম। শুনলাম ভবিষ্যৎ সম্পর্কে লিওর ভাবনা। সে সবসময় ছোট্ট একটা ডলের মতো মেয়ের আশা করে, যার ছোট্ট বাঁশির মতো সরু নাক, ছোট্ট দুটো লাল ঠোঁট, ছোট্ট একটা তুলতুলে শরীর, কালো চোখের মণি হবে ঠিক আমার মতো। আর এক রাশি চুল হবে পিঠে ছড়ানো। কি অদ্ভুত ভাবনা! শুনতাই আমার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। আকাশের তারাগুলো ঝিকমিক করছে। বৃষ্টির দিনগুলো অনেক আগেই শেষ হয়েছে। চাঁদটা ধীরে ধীরে দেবদারু গাছের উপরে চলে এসেছে, যেন হাত বাড়ালেই ধরা যাবে। এই সেই চাঁদ নয় কি, যেটাকে সঙ্গে করে আমি বাংলাদেশ ছেড়ে চলে এসেছিলাম? বিঘাত কয়েকদিন ল্যাবরেটরিতে সময় কাটাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রিসার্চ করছি। জানি না সফল হব কিনা, তবে চেষ্টা করতে তো দোষ নেই। হতে পারে সফল হতেও পারি। কয়েকদিনে আগে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এবারও অনেক পশ্চিমা বিজ্ঞানী নোবেল ছিনিয়ে নিয়ে গেছে। এশিয়ানদের মধ্যে শুধুমাত্র একজন পাকিস্তানি তরঙ্গ বিষয়ক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে নোবেল কমিটি তাকে নোবেলের জন্য যোগ্য মনে করেছে। কিন্তু কে নোবেল পেয়েছে বা পায়নি সেটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে সেই পাকিস্তানি বিজ্ঞানী আহমেদ আবদেল বিবিসি চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছে, এবং সে ইন্টারভিউটা আমি মনোযোগ দিয়ে দেখেছি। সেই ইন্টারভিউতে আহমেদ আবদেল এমন কিছু কথা বলেছিলেন যেগুলো আমার মাথায় ফ্যানের মতো ভন ভন করে ঘুরছে। আর উনার কথার পরিপ্রেক্ষিতে নতুন এক আইডিয়া আমার ভর করেছে। যদি এই আইডিয়া সফল হয় তাহলে চিকিৎসা বিজ্ঞান অভূতপূর্ণ উন্নতি লাভ করবে। কয়েকদিন ধরে সেরকম একটা চেষ্টায় নিজেকে ব্যস্ত রেখেছি। পকেটে অনেকগুলো কালিজিরা, ফ্যাকাল্টিতে অনেক বলে গ্রোসারি শপ থেকে এগুলো আনিয়েছি।
শক্তিশালী মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এত মনোযোগ দিয়ে কাজ করছি যে বাইরের কোনো কিছু সম্পর্কে আমার মনোযোগই নেই। ল্যাবরেটরিতে দুয়েকজন বাদে আর কেউ নেই। যে যার মতো কাজ করছে। এমন সময় কেউ ভৌতিক কণ্ঠে আমাকে ডাকল, তামিনা। আমি চমকে উঠলাম। তাড়াতাড়ি পিছন ফিরে দেখলাম রিচা। ওকে দেখে বুকে একরাশ থুথু ছিটিয়ে দিলাম। সেটা দেখা রিচা খিক খিক করে হেসে উঠল। সহ আস্তে। ঠোঁটের উপর আঙ্গুল রেখে ইশারা করলাম চুপ থাকতে। ইশারা পেয়ে রিচা হাসি চেপে চুপ হল। বললাম, কি কথা আছে, বাইরে চলো। এখন পারবো না। দেখছ না কাজ করছি। ফিসফিসিয়ে বললাম। রিচা ধমকে উঠল, কি এমন কাজ করছো? চলো বাইরে। সবাই অপেক্ষা করছে। আমি আবারও মাইক্রোস্কোপটিতে চোখ লাগাতে লাগাতে বললাম, আমি যাব না। তুমি যাও। সবাইকে অপেক্ষা করতে মানা করো। তামিনা। রিচার গলায় হুমকির সুর। আমি জবাব দিলাম না। সে আবার জানালো, তাহলে অ্যাডকে পাঠায়। কি বলো? মাইক্রোস্কোপ থেকে চোখ সরিয়ে রিচার দিকে তাকালাম। আমি তাকাতেই আমার দিকে তাকিয়ে এক চোখ টিপ মারল। ওর ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলছে। অসভ্য মেয়ে। পাঠাবো? এপ্রনটা খুলতে খুলতে মুখ ভেঙচিয়ে বললাম, না মহারানী ভিক্টোরিয়া। আমি আসছি। এই অসীম সাহায্য অভিনয়ের জন্য আপনাকে অস্কার ছুঁড়ে মারা হোক। শুনে মাথা নিচু করে অভিবাদনের মতো ভঙ্গি করে রিচা বলল, ওহ, ইটস মাই প্লেজার লেডি। ফোর্ট গ্যারি ক্যাম্পাস ইয়ার্ডে সবাই হুলুস্থুল বাঁধিয়েছে। কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড বাকবিতণ্ডা চলছে। কেউ কিছু একটা বলছে, বাকি জন থামিয়ে দিচ্ছে। দূর থেকে বোঝা যাচ্ছে না। রিচাকে জিজ্ঞেস করলাম, কিসের বৈঠক চলছে? ডোনাল্ড ট্রাম্প কোবার ছ্যাঁকা খেয়েছে সে বিষয়ে মতো বিনিময় বৈঠক চলছে। রিচা, ওকে ফাইন বলছি। সবাই ফিল্ড ট্রিপের প্ল্যান করছে। কিসের ফিল্ড ট্রিপ? আরে ফিল্ড ট্রিপ তো নামে। সবাই ট্রিপের নামে ঘুরতে যাবে। তাই গোলমাল বেঁধেছে কোথায় যাবে। কেউ জাতীয় গ্যালারি যেতে চাইছে, কেউ আলেকজান্দ্রা সেতু দেখবে বলছে, আবার কেউ সাতো লড়িয়েতে এক রাত কাটাতে চাইছে। আমি দাঁড়িয়ে পড়লাম। বললাম, তাহলে আমাকে কেন ডাকা হচ্ছে? আমি তো যেতে পারবো না। অনেক কাজ বাকি রয়ে গেছে আমার। রিচাও পিছন ফিরে আমার সাথে দাঁড়িয়ে পড়ল। বলল, একজনের যে পেটের ভাত হজম হয় না তোমাকে ছাড়া। তাই ডাকতে হলো। তুমি না গেলে সে যাবে না, সে না গেলে অর্ধেক মেয়েই কোনো ট্রিপে যাবে না। ইনফ্যাক্ট আমি আর এডিও যাব না। এডি না গেলে রাঘবও যাবে না। আর আমরা না গেলে কার্লও যাবে না পাক্কা। এছাড়া এতগুলো মেয়ে না গেলে ছেলেরা কোনো ছাইপাশ গিলতে যাবে? সরাসরি না বললেও রিচার ইশারা যে লিওর প্রতি, সেটা বুঝতে কষ্ট হল না। তাই বাড়াবাড়ি না করে পিছু পিছু চলে গেলাম। যখন ভিড়ের মধ্যে পৌঁছালাম তখন আলোচনা বেশ টগবগ করে ফুটছে। একে অপরের দিকে যেন জ্বলন্ত লাভা ছুঁড়ে মারছে। এদের এরকম উত্তপ্ত আলোচনা দেখে আমি ভীষণ ঘাবড়ে গেলাম। চোখ দুটো ইতি উতি করে লিওকে খুঁজছিল। হঠাৎ কেউ একজন আমার হাত ধরে হেঁচকা টান দিয়ে একপাশে সরিয়ে নিয়ে আসলে। প্রথমে চমকে গেলেও লিওকে দেখে আশ্বস্ত হলাম। সে মিষ্টি হেসে ফিসফিসিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ট্রিপে কি তুমি যাচ্ছ? অবশ্যই। শুধু আমি না, আমরা দুজনেই যাচ্ছি। লিওর মুখে দুষ্টুমির হাসি খেলে গেল। এ হাসিটার অর্থ ঠিক বুঝতে পারলাম না। হাসির ডিকশনারি ঘাঁটতে হবে বুঝতে হলে। লিও এক হাতে আমাকে টেনে নিয়ে পাশে দাঁড় করালো। আমি হতভম্ব হয়ে গেলাম। কারণ এরা যে ট্রিপ করছে, এরকম একটা ট্রিপের খরচ আমার 2 মাসের বেতন। এত কষ্ট করে কাজ করছি, সেখানে মাসের শেষে তেমন ডলার বাঁচে না বললেই চলে। যা বাঁচে তা জমাচ্ছি স্নাতকোত্তর ডিগ্রিটার জন্য। তার উপর ট্রিপ খরচ? কোথা থেকে দিব এত ডলার? আমি চুপ হয়ে রইলাম। যেখানে ট্রিপের খরচটা দিতে পারবো কিনা জানি না, সেখানে ট্রিপ নিয়ে কথা বলা অশোভন দেখায়। একজন বলে উঠল, হৃদো খালে স্কেটিং করার কথা, কিন্তু কাল সেটাতে প্রতিবাদ করল। হৃদো খাল বিশ্বের সবচেয়ে বড় স্কেটিং রিং, কিন্তু সেটাতে এ মুহূর্তে স্কেটিং করা অসম্ভব। কারণ খালের পানি এখনো জমেনি। শীতকাল আসতে ঢের দেরি আছে। আবার সাতো লড়িয়ে যাওয়ার কথা উঠলে সেখানে রাত্রি যাপনের কথা ভেবে সবাই পিছিয়ে গেল। অবশেষে অনেক ঝগড়াঝাঁটি শেষে ঠিক হলো সবাই ওয়ার মেমোরিয়াল দেখতে যাবে। ওয়ার মেমোরিয়াল হচ্ছে যুদ্ধে শহীদদের কবরস্থান ও স্মৃতিস্তম্ভ, সেই সাথে দর্শনীয় স্থান আর মণিমুগ্ধকর পরিবেশ। যেহেতু ক্লাস গ্যাপ গিয়েছে, তাই সবাই ক্যান্টিনে হই হুল্লোড় বাঁধিয়েছে। কে ট্রিপে কিভাবে যাবে? আমি চুপচাপ চায়ের পেয়ালাটা টেনে চা পান করছি। চায়ের প্রচলন কম হলেও তেমন অপ্রচলিতও নয়। অনেক দিন বাদে চা পান করছি। আমার পাশে লিও বসে আছে। সে ফ্রুট সালাদ খেতেই আছে। আমি আর চোখে তাকালাম। আজ সে ধূসর রঙের শার্ট পরেছে, সেই সাথে হুডি জ্যাকেট। চুলগুলো অন্যরকম এলোমেলো হয়ে কপালে বাতাসের সাথে বিদ্রোহ করছে। হাতের আঙ্গুল চালিয়ে ঠিক করতে গিয়ে সেটা যে গোছানো না হয়ে পাগলাটে এলোমেলো হয়, তখন বুকের হৃদপিণ্ডটা একটু জোরেই বাজতে শুরু করে। হুডি জ্যাকেট আর হাঁটু পর্যন্ত নামানো 3/4 প্যান্ট তার ভীষণ প্রিয়। এই দুইটা পোশাক ছাড়া মোটামুটি সে ঘর থেকে বেরি হয় না। টেবিলের উপর কনুই ভর দিয়ে হাতের আঙ্গুলগুলো মুটো করে রেখেছে। হাতের কবজিতে ছাইরঙা কালো ঘড়িটা শোভা পাচ্ছে। ঘড়ির সোনালি কাঁটাগুলো রোমান সংখ্যার উপর চলা ফেরা স্পষ্টই বোঝা যাচ্ছে। চোখ নামিয়ে ফেললাম। এই ট্রিপে ওর উৎসাহ সবচেয়ে বেশি, কিন্তু আমি না গেলে সে যাবে কিনা সেটা নিয়ে অল্প বিস্তর সন্দেহ আছে। তবুও অনেক ভরসা করে ওকে আস্তে করে ডাকলাম, লিও। প্রথমবার শুনল না, তাই আবারও ডাকলাম, এবার একটু বড় করে, লিও। সে ঝট করে ফিরল আমার দিকে। হা, তুমি ডাকছ? হঠাৎ ফেরায় থম থম খেয়ে গেলাম। তবুও নিজেকে সামলে বললাম, বলছিলাম কি, এখন তো তুমি জানোই পড়ার কত চাপ। কাজের জন্য পড়া পড়ে আমি কুল পাই না। রাতে হোস্টেলে ফিরেও পড়তে মন চাই না। গিয়ে শুয়ে পড়ি। ক্লাসে যা একটু পড়া হয়। লিও ভ্রু কুঁচকে ফেললে। কি বলতে চাইছ? আমি ঢোক গিলে একটু ইতস্তত করে বললাম, বলতে চাইছিলাম এই ট্রিপে আমি না গেলে হয় না? তুমি তো জানোই কত পড়া। মিইরা। লিওর মুখ যেন মুহূর্তে কালবৈশাখীর মেঘে ঢেকে গেল। মনে হলো এখনই গুরুম গুরুম শব্দে বাজ পড়বে। চারদিক এত শোরগোলের শব্দেও আমার মনে হলো পিনপতন নীরবতা নেমে এসেছে। একটু করে হাসার চেষ্টা করলাম, কিন্তু হাসিটা যেন গলায় আটকে গেল। লিও শান্ত অথচ গাম্ভীর্যপূর্ণ মাখনের মতো নরম গলায় বলল, আবার বলো, তুমি কি বলতে চাও? আমি যদি। লিওর চোখ স্বাভাবিকের চেয়ে একটু বড় হয়ে গেল।
আমার শ্রবণ শক্তি খারাপ না হলে ফোঁস ফোঁস শব্দ শুনলাম। তাড়াতাড়ি নিজের কথা নিজে কেটে বললাম, কোনো সমস্যা নেই লিও। পপরা আমি ট্রিপ থেকে এসে পুষিয়ে নিতে পারব। কোনো সমস্যা নেই। এই বলে তাড়াতাড়ি চায়ের পেয়ালাতে চুমুক লাগালাম। বুকটা টিপ টিপ করছে। আমি চাই না লিও এই পাবলিক প্লেসে কোনো রকম হাঙ্গামা করুক। লিওর চেহারা থেকে কালবৈশাখীর মেঘ কেটে গেল। সেই গিরিখাদময় সৌন্দর্যটা প্রকাশ একটু হাসি দিল। আমার নাকটা একটু টেনে দিয়ে বলল, গুড গার্ল। এ বলে আবারও নিজের ফ্রুট সালাদে মনোযোগ দিল। আর আমার বুক থেকে একরাশ দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। পরদিন আবছা অন্ধকার ভোরে হেঁটে হেঁটে ম্যাকডারমোট এভে পার হয়ে ব্রুডি সেন্টার ক্রস করে ইউনিভার্সিটিকে ডানপাশে রেখে টম ইয়াম থাই রেস্তোরাঁতে এসে হাজির হয়েছি। ট্রিপে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে হাজির। কেউ কেউ সকালের নাস্তাটা এই থাই রেস্তোরাঁতে সেরে নিচ্ছে। ভালো ভালো থাই এন্ড কন্টিনেন্টাল ফুড পাওয়া যায় এখানে। রেস্তোরাঁটির সামনে ছোট ছোট প্রাইরি ক্রোকাজ ফুলের ঝোপ। লটকানো বেগুনি সাদা মিশেল অর্কিড ফুলগুলো এই ভোরে সব সৌন্দর্যকে হার মানিয়ে বিশ্বসুন্দরীর খেতাব জিতে নিয়েছে। প্রাইরি ক্রোকাজ ফুলগুলো এই ভোরে ধীরে ধীরে ফুটছে। ওক গাছের ডালে ধূসর প্যাঁচাটা বড় বড় চোখ নিয়ে ভূতের মতো একদৃষ্টিতে তাকিয়ে আছে। কালা বাদুরগুলো এখনো উল্টো হয়ে গাছের ডালগুলোতে লটকে আছে। এক ঝাঁক সোয়ালো রাত্রি শেষের সংবাদ উড়ে উড়ে প্রচার করে চলেছে। রেস্তোরাঁটির সামনে একটা মিনিবাস দাঁড় করানো। এটাতে করে সবাই ওয়ার মেমোরিয়াল দেখতে যাবে। দূর পাল্লার পথ। শুধু দেখবেই না, আশপাশটা বেশ ভালোভাবে চটকিয়ে দেখবে বলে মনে হচ্ছে। আমি অনেকটা কেঁপে কেঁপে উপস্থিত হয়েছি। শীতকাল অনেক দূরে হলেও ভোরবেলায় একটু একটু শীত অনুভূত হচ্ছে। কয়েকজন বাদে প্রায় সবাই উপস্থিত। লিও এখনও উপস্থিতই হয়নি। আসার আগে মিসেস মারিয়াকে ইন্টারভিউ দিতে হয়েছিল। অনেক বলে কয় রাজি করিয়ে এসেছি। হট্টগোল বেড়েই চলেছে। সবার মধ্যে কল্পনা জল্পনা চলছে ট্রিপ নিয়ে, আর আমি ভাবছি খরচ নিয়ে। ঠিক কতদিন ওভারটাইম করলে আমার এই ডলারগুলো উঠে আসবে? তারপর কি রকম কৃপণতা করে থাকতে হবে? কি কি না খেয়ে থাকতে হবে? কত ডলারের বাজেটে শপিং করতে হবে? ভাবছিলাম এসব কিছু হঠাৎ কেউ যেন ঝট করে পাশ থেকে টেনে জড়িয়ে ধরল। আমি হকচকিয়ে গেলাম। তাকিয়ে দেখলাম লিও। মুখে একরাশ দিল খোলা হাসি। কিছু বুঝে উঠার আগে কপালের একপাশে ঝট করে শীতল ঠোঁটের উষ্ণ চুমু দিয়ে বসল। চারদিকটা ক্যামেলিয়ার নেশাতুর গন্ধে ভরে গেল। আমার নাকের নাসা রন্ধ ভেদ করে সে সুগন্ধিটা সোজা আমার কলিজায় ঘ্যাচাং করে পোঁচ মারল। আর আমি ঘায়েল হয়ে গেলাম। সে হেসে ফিসফিসিয়ে বলল, আসসালামু আলাইকুম। গুড মর্নিং প্রিন্সেস। আমি এতটাই হকচকিয়ে গেলাম যে লিও এত উৎসাহ নিয়ে আমাকে খুশি করার জন্য সালাম যে দিল তার জবাবটুকু পর্যন্ত দিতে পারলাম না। আমার ডান কাঁধটা এখনো ওর বুকের মাঝে। ওর হৃৎপিণ্ডের ধূপ ধূপ শব্দটা বেশ ভালোভাবে অনুভব করছি। কোনোভাবে ওর নামটা বলতে পারলাম। লিলিও। এত বড় হা করলে কেন? ভোমরা তো বাসা মনে করে ঢুকে যাবে। ভ্যাবাচাকা খেয়ে তাড়াতাড়ি মুখ বন্ধ করে ফেললাম। লিও অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলল, ইউ লুকিং ভেরি কিউট মাই লিটল প্রিন্সেস। কি জবাব দিব বুঝতেই পারছি না। খানিকক্ষণ ইতস্তত করে মাথা চুলকিয়ে বললাম, ইউ লুকিং ভেরি হ্যান্ডসাম MMY প্রিন্স। চলবে।